মা, তোমরা কি পাগল হয়ে গেলা? তোমরা কিভাবে পারছো বাড়ির কাজের মহিলা ছেলের সাথে আমাকে বিয়ে দিতে? আমি তো তোমাদের একমাত্র আদরের মেয়ে, তাই না? আমাকে তোমরা কি পাইছো? আমি কোনো কাজের মহিলার ছেলেকে বিয়ে করতে পারবো না। সে নিজেও আমাদের বাড়িতে কাজ করে। তোমরা কিভাবে পারবে মানুষের কাছে পরিচয় করিয়ে দিতে? মানুষকে কিভাবে বলবে তুমি যে তোমার আদরের মেয়েকে কাজের লোকের সাথে বিয়ে দিচ্ছ? তখন মান সম্মান কি যাবে না? অরিতের কথা শুনে তার মা আমেনা বেগম চুপ হয়ে গেল। তিনি কি বলবে বুঝতে পারছেন না। তার মনে এক আকাশ বিশাল মন খারাপের বিরহ আর কষ্টের সুবিশাল কালো মেঘ জমেছে। সেই কালো মেঘ হতে চোখের কোণা দিয়ে কয়েক ফোঁটা জলও গড়িয়ে পড়েছে। তবুও তিনি নিরুপায়। দোষটা যে তাদের এমনটাও ভাবা যায় না। দোষ অরিত্রিরও আছে। অরিত্রি বিছানার উপর থেকে দামি বেনারসিটা ছুঁড়ে ফেলে দেয় ফ্লোরের উপরে। আমেনা বেগম তখনও চুপ। মেয়েটা কেঁদে কেঁদে চোখ দুটো লাল বর্ণ করে ফেলেছে, কিন্তু তবুও তার কথা শোনার জন্য কেউ নেই। আমিনা বেগম নিজেকে শক্ত করে শাড়িটার কাছে যায়, বিছানায় উঠিয়ে অরিত্রির হাত ধরে। গম্ভীর গলাতে আমিনা বেগম বলল, রাগ দেখাচ্ছিস কেন? তোর মতো মেয়েকে সে ছাড়া আর কে বিয়ে করবে? তবুও তোর বিয়ের দিনেই সে বিয়ে করতে রাজি হয়েছে। অন্য কোনো ছেলে হলে কখনোই তোকে বিয়ে করতো না। তাই চুপচাপ তোর বাবা যে সিদ্ধান্ত নিয়েছে সেটা মেনে নিলে তোর জন্যই ভালো। দরকার হলে আমি মরে যাব, তবু আমি ওই ছোট লোক গরিব কাজের ছেলেকে কখনো বিয়ে করব না। চলে যাও রুম থেকে, আমার মরা মুখ দেখবা। যাও বলছি। সময় হয়ে গেছে। তোর বাবা আসার আগে আয় তোকে শাড়ি পরিয়ে সাজিয়ে দিই। মানুষজন কম আছে, বিয়েটা ঠিকঠাক ভাবে হতে হবে। মিডিয়ার লোক কিন্তু এখনো জানে না। সাব্বিরের পরিবারের লোক আসার আগে যা বলছি কর। অরিত্রি বসা থেকে উঠে দাঁড়ালো, তার মায়ের পা জড়িয়ে ধরে। আমিনা বেগম চোখ বন্ধ করে নেয়। অরিত্রি ফুপিয়ে কাঁদতে থাকে। মা, তোমার পায়ে পড়ি, আমাকে ওই গরিব খ্যাত ছোট লোক কাজের মহিলার ছেলেকে তার সাথে বিয়ে দিও না। আমাকে নিয়ে সমস্যা তো, আমি সব ঠিক করে নেব। আমাকে আমার মতো বিয়ে করতে দাও প্লিজ। মা, কথা শোনো একবার। চুপ কর, পা ছাড় আমার। এমন একটা কাজ করেছিস তুই, এখন বলছিস তুই সব ঠিক করে নিবি? কি পাইছিস হ্যাঁ? তোর যেমন নিজেকে খেলনা মনে হয়, আমাদেরকেও কি তোর খেলনা মনে হচ্ছে? যা করেছিস তুই, তার জন্য তোর বাবা এইটাই করছে। তোর সাপোর্ট করতাম সব কিছুতেই। তোর জন্য আমার কত কথা শুনতে হয়েছে জানিস? তোর বাবাকে সাব্বিরের বাড়ির লোকেরা কত কথা শোনালো। এরপরেও কি তুই বলছিস ঠিক করে নিবি? কেন করেছিস এমন? একবারও কি আমাদের কথা ভাবলি না? অরিত্রি চুপ হয়ে যায়। সে এখন বুঝে গিয়েছে কোনোভাবেই সে তার বাবার সিদ্ধান্ত বদলাতে পারবে না। আমিনা বেগম বসা থেকে উঠে দাঁড়ালো। এমন সময় অরিত্রির ফোন বেজে ওঠে। স্ক্রিনে তাকিয়ে দেখে নিবিড় ফোন করেছে। অরিত্রি ফোনটা ধরতে যাবে, তার আগেই আমিনা বেগম ফোনটা হাতে নিয়ে রিসিভ করে। ফোনটা স্পিকারে দিতেই ওপাশ থেকে নিবিড় বলে, অরিত্রি, সবকিছু ঠিক আছে, আমি কিন্তু রেডি। এবার আমাদের বিয়ে কেউ আটকাতে পারবে না। আমি তোমাদের বাসায় আসছি। দেখো বাবা, অরিত্রীকে ভুলে যাও। তোমরা যা করেছো তাতে তোমরা কি ভেবেছো যে এক হতে পারবে? অরিত্রীর বাবাকে চিনো না। তিনি যেমন নরম, তার থেকে বেশি জেদ। তোমাদের কয়েকদিনের ভালো লাগার কাজকে তিনি কখনোই মেনে নিবে না। জিদ করে অরিত্রীকে এখনই বিয়ে দিচ্ছে। দয়া করে এখানে এসে আর সিন ক্রিয়েট করবা না। আমি তোমাকে আগেও বলছি, অরিত্রীর বাবা কখনো সম্পর্ক মেনে নিবে না। নিজের জিদকে সবসময় তিনি এগিয়ে রাখে। তিনি চাইলে বড়লোক ঘরের সুদর্শন ছেলেকে অরিত্রীর বর বানাতে পারে, কিন্তু তার জিদ চেপেছে তোমাদের কাজের ওপর। তোমরা যা করেছো সেটার শাস্তি অরিত্রী পাচ্ছে। কাজের ছেলের সাথে তার বিয়ে হবে এখন, এটাই তার সিদ্ধান্ত, যেটা অরিত্রীর জন্য শাস্তি। ফোন রাখো। আমিনা বেগম ফোন কেটে দিয়ে বন্ধ করে দেয়। অরিত্রি ফোনটা নিতে চেয়েও পারে না। আমিনা বেগম ফোনটা নিজের কাছে রাখে। তারপর অরিত্রির হাত ধরে তাকে দাঁড় করিয়ে শাড়ি পরানো শুরু করে। অরিত্রি আর কোনো কথা বলে না, চুপচাপ সে ফুপিয়ে কেঁদে চলেছে। অরিত্রি চোখ বন্ধ করে আর এই কদিনের সব ঘটনা সে কল্পনা করতে থাকে।
নিবিড় হলো অরিত্রীর বয়ফ্রেন্ড। অরিত্রী হলো বাংলাদেশের একজন বড় বিজনেসম্যানের মেয়ে। অরিত্রীর বাবা মেহরাব সাহেব একজন টপ বিজনেসম্যান। অরিত্রীর পরিবারটা একান্নবর্তী পরিবার। তবে অরিত্রী তার মা বাবার একটা মাত্র সন্তান। বড্ড আদরে বড় হয়েছে সে। সোনা চামচ মুখে নিয়ে বড় হয়েছে বলা যায়। তার বাবার থেকে আমিনা বেগম তার মেয়েকে অনেক বেশি আদর করত। কিন্তু মেয়েটা যে বকে যাবে কে জানতো। দেখতে তো অরিত্রী সুন্দরী বটেই, সাথে রূপ, টাকা, ক্ষমতা নিয়ে বেশ অহংকারও আছে তার। মেহরাব সাহেব তার বিজনেস পার্টনার আকাশের ছেলে সাব্বিরের সাথে অরিত্রীর বিয়ে ঠিক করে। সবকিছু ঠিক ছিল, বিয়ে অরিত্রী করতে পারবে না সেটা তার মাকে বলেছিল, কিন্তু তার মা কিছুই করতে পারেনি। অরিত্রীর বাবাকে বলেছিল, মেয়ে তো সাব্বিরকে বিয়ে করতে চায় না, সে একজনকে ভালোবাসে। এসব ভালোবাসা বিয়ের আগে দুই একটা থাকে, সবকিছু ধরতে হয় না। আমার মেয়ের বিয়ে আমি আমার মতো করেই দেব। এসব নিয়ে আমি কোনো কথা শুনতে চাই না। হয় মেয়েকে বোঝাও, নয়তো আমাকে আরও কঠোর করতে হবে। সম্পর্কটা আমার জন্য খুবই প্রয়োজন। আর তাছাড়া সাব্বির ছেলেটা দেখতেও বেশ, আবার স্টাইলিশ। আকাশ সাহেবের সাথে আমি একটা প্রজেক্টে কাজ করছি। সেই প্রজেক্টে আকাশ একা নিতে চায়, যেটা আমি হতে দেব না। প্রজেক্ট আমার চাই, সাথে সেটা সঠিক কমপ্লিটেও লাগবে। এই জন্য বিয়েটা জরুরি। আমি বিজনেসম্যান, আমাকে ডমিনেট করা সহজ নয়। যাও সামনে থেকে। মেহরাব সাহেবের কথা শুনে আমিনা বেগম হা হুতাশ করলেও কাজ হয় না। অরিত্রীকে সবকিছু বলে। অরিত্রী এসব শুনে পাগলামি শুরু করে দেয়। এভাবে কয়েকদিন চলে যায়। এর মধ্যে বিয়ের কার্ড ছাপানো হয়, তারিখ ঘোষণাও করা হয়। সবকিছু ঠিকঠাকই ছিল। হঠাৎ বিয়ের আগের দিন রাতে সাব্বিরের মা বাবা সহ পরিবার বললে বস। বেয়াদব আর খারাপ মেয়েকে বিয়ে করতে আমাদের ছেলের সাথে, যদি আগে জানতাম আপনার মেয়ে এতটা খারাপ, তাহলে আমার ছেলেকে একটা বাজারের বেশ্যার সাথে বিয়ে দিতাম। ছি, বলতে লজ্জা করছে আমার। এখন কি নেকাশ আসছেন? হ্যাঁ, আপনারা কি যাতা বলছেন? কি করেছে আমার মেয়ে? আপনাদের সাথে অনেক ভদ্রতা দেখিয়েছি, বলেন কি হয়েছে? ও, আপনি বুঝি জানেন না? জানবেন কি করে? মেয়ের পেটে যে বাচ্চা আছে সেটা আপনারা জানেন না? আসলে আপনারা জেনে বুঝে আমাদের ছেলের গলায় আপনাদের খারাপ মেয়েকে ঝুলিয়ে দিচ্ছিলেন। 10 জায়গাতে সম্পর্ক করে কার না কার বাচ্চা পেটে নিয়ে সতী মেয়ে সাজিয়ে আমাদের বাড়িতে পাঠাতে চান। ছি, আল্লাহ বাঁচিয়েছে। এমন মেয়ে তো আমি গলা টিপে মারতাম। কি কি বলছেন এসব? আমার মেয়ে এসব করবে? দেখুন, আপনারা যা বলছেন আমরা তা জানি না। মিথ্যা অপবাদ দিবেন না। মিথ্যে বলছি? বিশ্বাস হচ্ছে না? হবে কি করে? একটা বাজারের মেয়ের থেকেও আপনার মেয়ে খারাপ, তাই কথা রাখি বিশ্বাস করছেন না। দেখুন আপনার মেয়েকে, সে ফোন করে আমাদেরকে নিজেই বলেছে। দেখি আপনার মুখ কোথায়। অরিত্রীর মা এখনই আর তোমার মেয়েকে দেখো। মেহরাবের কথা শুনে আমিনা বেগম দৌড়ে যায় মেয়েকে ডাকতে। অরিত্রীকে ডেকে নিয়ে আসে সবার সামনে। অরিত্রী মাথা নিচু করে দাঁড়ায়। মেহরাব সাহেব এগিয়ে আসে অরিত্রীর দিকে। কুত্তার বাচ্চা, তোর এত সাহস কি করে হলো আমার রুমে অনুমতি ছাড়া ঢোকা? আমার বিছানায় বসার সাহস পেলি কোথায়? জানোয়ার কোথাকার! কি ভাবছিস? হ্যাঁ, বাবা তোকে আমার জামাই করেছে বলে তোর বুকে আমি ঝাঁপিয়ে পড়ে বলবো আমাকে কলঙ্কের দাগ থেকে বাঁচানোর জন্য তোমাকে ধন্যবাদ? হারামির বাচ্চা, লোভী জাত, ছোট লোক! আমার জোতা মোছার যার যোগ্যতা নেই সে আমার বর হয়েছে। নিজের দিকে দেখেছিস? আমাদের বাড়ির গ্যারেজের লোকদের চোখে আর মুখে যে মোবিলের কালি লেগে থাকে না, তোর চেহারাটা ঠিক অমন। দূরে যা আমার থেকে। আরহান দূরে সরে আসে। বুকের ভিতরটা ওর কাঁপতে থাকে। মাথা নিচু করে নিয়েছে সে। চোখের কোণায় জল জমতে শুরু করে। আরহানের হাত পা কাঁপছে অনেক। কি বলবে সে বুঝতে পারে না।
প্রথমবার কেউ তাকে এতটা অপমান করলো। যদিও নিজের চেহারা শ্যামবর্ণ হওয়াতে সবসময় মেয়েদের থেকে দূরে থেকেছে, মাহিমা বেগম যত কষ্ট হোক ছেলেকে পড়াশুনো করিয়েছে। আরহান কখনো কারোর সাথে সেভাবে মেশেনি। আরহান অরিত্রির দিকে তাকালো। মেয়েটা দেখতে যথেষ্ট সুন্দরী, গায়ের রংটা দুধে আলতা, চেহারাতে কোনো খুঁত নেই। অরিত্রির রাগলেও যে সুন্দর লাগে সেটা কখনো আরহান খেয়াল করেনি। করবে কি করে? মালিকের মেয়ে সে, তার দিকে তাকানোর জন্য বিশেষ যোগ্যতার প্রয়োজন আছে। আরহান কখনো কল্পনাও করেনি অরিত্রি তার বউ হবে। কি দেখছিস? হ্যাঁ, আমার দিকে তাকাবি নাও তুই। তোর তাকানোতে আমার বমি আসে, নিজেকে অসুন্দর মনে হয়। নিচের দিকে তাকা, দেখ আমার দামি 50,000 টাকার শাড়ি পরে আছে। এটার যোগ্যও তুই না, তোর থেকেও সে দামি, তবুও দেখ সে নিচে পড়ে আছে। আমি একবারের জন্য শাড়িটা ধরিনি। আমার যেখানে মনটাই বিয়েতে নেই সেখানে শাড়ি কেন পরবো? ওই শাড়ি সেদিন পরবো যেদিন আমার মনের মতো বিয়ে হবে। কি ভাবছিস তোকে বর হিসেবে মানবো? না, কখনো না। টেবিলের দিকে তাকা, একটা পেন আর পেপারস পড়ে আছে, যা ওটা হাতে নিয়ে পড় তুই। অরিত্রির কথাগুলো আরহানের বুকে তীরের মতো এসে বিঁধতে থাকে। শীতের ভিতরেও সে ঘামছে। খুব ধীর পায়ে সে টেবিলের দিকে থাকবো সেসব নিয়ে কখনো কথা বলা যাবে না। তোর ক্ষেত্রেও সেটা একই থাকবে। যদিও তোর বিষয়ে আমার কোনো ইন্টারেস্ট নেই। আরেকটা কথা, বাবার সামনে আমার সাথে বউ হিসেবে কথা বলবি। সাইন কর। ও, তুই নাম লিখতে পারবি তো? আরহান কোনো কথা না বলে পেপারের কোনাতে সাইন করে অরিত্রির দিকে বাড়িয়ে দেয়। অরিত্রিও সাইন করে নিল। তারপর পেপারটা অরিত্রি শোকেজে তুলে রেখে বিছানায় এসে বসলো। আরহানের অনেক কান্না পাচ্ছে। অরিত্রির সামনে থেকে যদি সে চলে যেতে পারত, কিন্তু লজ্জাতে বসা থেকেও উঠে দাঁড়াতে পারছে না। সে সোফাতে বসে আছে। রুমের এক পাশে 3টে সোফা। আরহান সেখানে গিয়ে বসলো। অরিত্রি শুয়ে পড়ে বিছানায়। কম্বল মুড়ি দিয়ে সে কাঁদতে থাকে। বারবার নিবিড়ের কথা মনে পড়ছে ওর। ফোনটাও কাছে নেই যে তাকে কল করবে। নিবিড়ের সাথে ওর সম্পর্ক 1.5 বছরের বেশি। দুজনে বিয়েও করতে চেয়েছিল, কিন্তু সবকিছু যে এভাবে এলোমেলো হয়ে যাবে কখনো ভাবতেই পারেনি অরিত্রি। বেলকনিতে দাঁড়িয়ে আছে মেহরাব। পিছনে আমিনা বেগম এসে দাঁড়ালো। মেহরাব সাহেব সিগারেট খাচ্ছে। সন্ধ্যা থেকে তিনি রুম থেকে বের হয়নি। বিয়ের আসরেতেও ছিলেন না। আমিনা বেগম পাশে বসে মেহরাবকে বলে, ঘুমাবে না? অনেক রাত হয়েছে। ঘুম আসছে না। 30 বছরের ক্যারিয়ার, আমি এই প্রথম আকাশের সামনে মাথা নিচু করে চলবো। তাকে কখনো কিছু বলতে পারবো না। প্রজেক্টটা আমার কাছে অনেক গুরুত্বপূর্ণ ছিল, যেটার জন্য আমি 1 কোটি টাকা লাগিয়েছিলাম। হাতছাড়া হয়েছে, সেটা মেনে নিতে পারতাম, কিন্তু আমার সম্মান বড় মুখ করে আমি মিডিয়ার সামনে কথা বলতাম, সেটা আর পারবো না। তোমার মেয়ের সাথে আমি কখনো কথা বলবো না। আর যে ছেলের সাথে সে এসব করছে, ওই ছেলেকে আমি মেরে ফেলবো। নাজিমকে বলছি ছেলে। আরহান আর তাদের ম্যামের বিয়ে হয়েছে। আরহান গাড়ি নিয়ে বাহিরে আসে। তারপর অরিত্রির সামনে এসে গাড়িটা থামায়। আরহান গাড়ি থেকে নেমে অরিত্রির সামনে আসলো। অরিত্রি কোনো কথা ছাড়াই আরহানের গালে একটা চড় মারে। আরহান মাথা নিচু করে নেয়। সিনথিয়া তাকিয়ে দেখে সেদিকে। অরিত্রি রেগে বলে, তোর জন্য আজকে আমার এই অবস্থা। তোর মতো একটা ছোট লোকের সাথে আমার এখন বেরোতে হচ্ছে। তোকে দেখলেই আমার এতটা রাগ উঠছে, দূর ভাল লাগে না। শোন, তুই আমার ড্রাইভার হয়ে আমার সাথে যাবি। এর বেশি কিছু তোকে যেন না করতে দেখি। আচ্ছা ম্যাম। আরহান গাড়ির দরজা খুলে দেয়। অরিত্রি উঠে বসলো গাড়িতে। আরহান দ্রুত ড্রাইভিং সিটে বসে। অরিত্রি ঠিকানা বলে কাশবন। আরহান গাড়ি স্টার্ট করে সেদিকে যেতে থাকে। সব লস হয়ে গেছে আমার। মেহরাবের সাথে যদি আমার পরিবারের সম্পর্ক তৈরি হতো, তাহলে আজকে আমি হতাম ইন্টারন্যাশনালি বিজনেস আইকনের একজন। এসকে গ্রুপের সাথে একা টক্কর দিতে পারতাম। আকাশের কথা শুনে তার কোম্পানির সবাই চুপ হয়ে গেছে। আকাশ হলো মেহরাবের পরে একজন বিজনেসম্যান। এসকে গ্রুপ যত কোটি টাকার প্রজেক্ট আছে সব কিছু দেখে এই দুজন লোক। মেহরাব আর আকাশ দুজন প্রজেক্ট হাতে নেয়। এই দুজন 2 কোম্পানি থেকে যত প্রোডাক্ট লঞ্চ করে সব কিছু কিনে নেয় এসকে গ্রুপের মালিক। তবে এদিকে এগিয়ে মেহরাব। এসকে গ্রুপের মালিক বাংলাদেশি হলেও বিদেশি সব কিছু।
তারা একসাথে অনেকগুলো পণ্য নিয়ে আন্তর্জাতিক মার্কেট ধরে রেখেছে। তবে মজার ব্যাপার হলো এই এসকে গ্রুপটা বেশি দিন হয়নি কোম্পানি লঞ্চ করেছে, মাত্র 3 বছর হয়েছে, আর তাতেই ওরা বিলিয়নে পৌঁছে গিয়েছে। এসকে গ্রুপ প্রতিষ্ঠার পিছনের গল্প সবারই জানা। ছোট থেকে তারা মাত্র কয়েক বছরে কিভাবে বড় কোম্পানিতে পৌঁছেছে, এটা যেন স্বপ্নের মতো। বিজনেস মাইন্ড বেশ দক্ষ এই গ্রুপের মালিকের, কিন্তু এখনো তিনি দেশে আসেনি। তার ম্যানেজার সবকিছু হ্যান্ডেল করে। এই টা পেয়েও ঠিক সুবিধা করতে পারছে না, কারণ মেহরাব সাহেবের যে প্ল্যানিং ছিল তাতে ওদের কোটি টাকা আসতো, কিন্তু কেমন মজা হলো বাসরাত? মানে মানে কেন আদর সুখ পেলে? কি বলতে চাচ্ছ? বোকা নাকি তুমি? কেমন সুখ দিল তোমার ছোট লোক কাজের ছেলে বর? অনেক আদর ছিল, অনেক আদর দিয়েছে তাই না? বেশ সুন্দর একটি রাত কাটিয়েছো তার সাথে। আমাকে তো কখনো গায়ে টাচ পর্যন্ত করতে দিতা না। ভালোবেসে কিসের হ্যাঁ? যে ভালোবাসাতে একে অপরকে চুমু দিতে পারবো না, তোমাকে বিশেষ জায়গাতে টাচ করতে পারবো না, সেটা কখনো ভালোবাসা হয়? কি বলছো তুমি? বোকা সাজার দরকার নেই। ভালোবাসা ছিল না আমার প্রতি। সত্যি বলতে তোমার বাবার বড় লোক, তুমি 2 হাত ভরে খরচ করতা আমার জন্য। সেটার জন্যই মূলত তোমার কাছে আসা, তোমাকে ভালোবাসার নাটক করা। এখন তুমি বিবাহিত, তোমার শরীরে অন্য কারো ছোঁয়া। তুমি এখন ব্যবহৃত মেয়ে, তোমাকে এখন গ্রহণ করাটা আমার ইচ্ছে নেই। করতে পারি যদি তুমি বাড়ি ছেড়ে চলে আসো আর সাথে 10 কোটি টাকা আনতে পারো, তবে তোমাকে নিয়ে আমি অন্য কোথাও চলে যাব। সারা রাত স্বামীর আদর খেয়ে চেহারাটা তো একদমই অন্যরকম করে ফেলেছ। ব্যথা পেয়েছিলে বাবু? অনেক মজা তাই না? এরকম অনেকবার করেছি, মানে সবগুলো এক্সের সাথেই আমার শোয়া শেষ, শুধু তুমি বাকি ছেলে। অনেক চেষ্টা করেও তোমাকে বিছানায় নিতে পারিনি, কিন্তু তুমি একটা সেই রকমের জিনিস, তোমার শরীর যে পাবে সে একেবারেও ছাড়বে না। শালা কাজের ছেলেটার কপাল, তোমার মতো এমন একটা মাল পেয়েছে। উফ, পাগল হয়ে যায়নি তো সে? দেখি কোথায় কোথায় কামড় দিয়েছে। অরিত্রীর চোখ দিয়ে অশ্রু গড়িয়ে পড়ছে, নিজেকে আর ধরে রাখতে পারে না। গায়ে যত শক্তি ছিল সবকিছু দিয়ে নিবিড়ের গালে একটা চড় মারে অরিত্রী। নিবিড় চড় খেয়ে চোখে যেন তারা দেখতে পায়। অরিত্রী চিৎকার করে বলে, হারামির জানোয়ার, তোর কথা মতো আমি নিজেকে কলঙ্কিত করেছি। সাব্বিরদের পরিবারের কাছে কল করে আমি মিথ্যে কথা বলেছি যে তোর বাচ্চা আমার পেটে, যাতে করে আমার বিয়েটা ভাঙে আর তোর কাছে যেতে পারি। তোর সাথে একসাথে সারা জীবন থাকতে চেয়েছিলাম। তোর কথা শুনে নিজেকে খারাপ বানিয়েছি পরিবারের কাছে। তোর জন্য আমি মিথ্যে বলেছি। সবকিছু রেডি ছিল রে। আমার নামে যত টাকা ছিল সেটা তোর 10 কোটির থেকেও বেশি। ভাগ্যিস আমার বিয়ে হয়েছে, নাহলে তোর মতো শয়তানকে আমি চিনতে পারতাম না। আর শোন, অরহানকে আমি তোর জন্যই কাছে আসতে দিইনি, সবকিছু তোর জন্যই ছিল। কিন্তু তোর চিন্তা ভাবনা এতটা নীচ, এতটা জঘন্য আমি কখনো কল্পনাও করিনি। আমার চেহারার হাল দেখে মন্তব্য করলি না? এটা কেন হয়েছে জানিস? তোর জন্য কাঁদতে কাঁদতে। ছোট লোক কোথাকার। আজকের পর থেকে তোকে আমি আমার সামনে কখনো যেন না দেখি। আমার দেওয়া শার্ট, টি শার্ট, আইফোন সব ফেরত দিবি, নাহলে তোকে আমি এক্ষুনি পুলিশে দেবো আমার উপর নির্যাতনের জন্য। এক্ষুনি ফেরত দে জানোয়ার। অরিত্রীর কথা শুনে নিবিড় অরিত্রীর পা জড়িয়ে ধরে। অরিত্রীর পা জড়িয়ে ধরে নিবিড় বলে, সরি জান, আমাকে মাফ করে দাও। আমি বুঝতে পারিনি তুমি এত ভালোবাসো আমাকে। আমার ভুল হয়ে গেছে। সরকুত্তার বাচ্চা, একদম ধরবি না, নাহলে তোকে আমি জুতা দিয়ে মারবো। প্লিজ এভাবে যেও না অরিত্রী, আমাকে মাফ করে দাও। অরিত্রী পা থেকে জুতো খোলে, তারপর নিবিড়ের গায়ে জোরে জোরে মারতে শুরু করে। অরিত্রী জুতা ফেলে দিয়ে বলে, তোরে গিফট দিলাম, ওই জুতাও আমি পরবো না। তোকে সবকিছু দান করে দিলাম, শালা হারামি। অরিত্রী কথাগুলো বলে সোজা চলে আসে গাড়ির কাছে। সে কাঁদছে। আরহাম দ্রুত গাড়ির দরজা খুলে দেয়। অরিত্রী গাড়িতে উঠে বসলো। নিবিড় আর অরিত্রীর সম্পর্ক 1.5 বছর। 1.5 বছরে অরিত্রী নিবিড়ের হাত খরচ সহ যা যা লাগে সব কিছু নিজে থেকে দিয়েছে। কিন্তু হঠাৎ করে মেহরাব সাহেব আকাশের ছেলের সাথে অরিত্রীর বিয়ে ঠিক করে। অরিত্রী বাসাতে মানাতে
পারেনি বলেই নিবিড়কে সবকিছু জানায়। তখন নিবিড় জানিয়েছিল ওই পরিবারে কল করে অরিত্রি যেন বলে তার পেটে নিবিড়ের বাচ্চা। অরিত্রি কোনো কিছু না ভেবে, পরিবারের মান সম্মানের কথা না ভেবেই নিবিড়ের কথা মতো কাজটা করে। অথচ নিবিড় আজকে অরিত্রির ভালোবাসাকে এরকম মূল্য দিল। অরিত্রি নিজেকে সামলাতে পারে না, সে একাধারে কেঁদেই চলেছে। আসে সবাই দেখতে থাকে, আরহানকে গালি দিয়ে বলতে থাকে, মাদার, তোকে আমি মেরে ফেলবো। তুই কাজ করাতে পারিস না, তাহলে কাজ করিস কেন? তোর মতো ছেলে আবার আমাদের অরিত্রির বর হয়েছে। শালা, নিজের দিকে তাকিয়েছিস কখনো? দেখেছিস আয়নাতে? কিভাবে পারলো আঙ্কেল তোর মতো একটা ছোট লোক জাতের সাথে অরিত্রির বিয়ে দিতে? ধূসর, অরহানের জামা ছেড়ে দে। চাচিমা, তোমরা কেন এমন করলে? চুপ কর, যা হবার হয়ে গেছে। এখন এসব নিয়ে আর কোনো কথা নয়। এমন করলে একটা কেউ কিন্তু বাড়িতে ঢুকতে দিব না বলে দিলাম। শালা হারামি, তোকে আমি পরে দেখবো। ধূসর কথাটা বলে সেখান থেকে চলে যায়। আরহান ভিতর থেকে বাহিরে আসে, প্রচন্ড মন খারাপ ওর, গায়ে হাতের ছাপ পড়ে গেছে। মাহিমা দূরে দাঁড়িয়ে ছেলের কষ্টগুলো দেখতে থাকে। এখন বুঝতে পারছে তার রাজি হওয়াটা ঠিক হয়নি। সে হয়তো ভেবেছিল যেমন ছিল তেমনই থাকবে, কিন্তু কিছুই এমন হয়নি। বরং তার সিদ্ধান্তের জন্য ছেলেটা কষ্ট পাচ্ছে। ছেলের সামনে যেতে লজ্জাবোধ হচ্ছে মাহিমার। নীরবে কেঁদে তিনি ভিতরে চলে যায়। অরিত্রির আরো মন খারাপ হয়, কাঁদতে থাকে সে রুমে এসে। বন্ধুদের সাথে কয়েকদিন ধরে কথা বলেনি, তারা একের পর এক কল করে গেছে, কিন্তু অরিত্রি রিসিভ করেনি। কল ধরলেই একই কথা, বিয়ের অনুষ্ঠানে কেন তারা যেতে পারেনি, কেন বন্ধ করা হয়েছে, কি বলবে অরিত্রি? নিবিড়ের কথাও জানতে চাইবে ওরা। আরহানকে যত দেখছে তত অসহ্য লাগছে অরিত্রির। বাড়ির মানুষ ছাড়া এখনো কেউ জানে না আরহানের সাথে তার বিয়ে হয়েছে। নিবিড় জানতো, কিন্তু সে অরিত্রির হুমকির ভয়ে শহর ছেড়ে পালিয়েছে। বাইরের কেউ তেমন জানে না। খারাপ লাগছে ওর ভীষণ। বারান্দায় এসে দাঁড়িয়েছে অরিত্রি, দূরে তাকায়। গাছের নিচে বসে আছে আরহান, বাটন ফোন চাপতে থাকে। এত ফোন চাপে কেন ছেলেটা? হঠাৎ সেখানে সিনথিয়া আসে, হাতে খাবার। তোর ঘেন্না লাগে না? কি বলছিস? ঘেন্না লাগবে কেন? আর কে বলেছে তুই কালো? দেখতে উজ্জ্বল শ্যামবর্ণের। তোকে যদি বড় স্যারদের মতো কোটটাই শুট বুটিয়ে দেখা হয়, তোকে তো একদম হিরোদের মতো লাগবে। বিরাট দুশ্চিন্তা আর ভয়ের ছাপ স্পষ্ট। আরহান অরিত্রির জন্য দৌড়াদৌড়ি করছে। তোরা থাক, আমি গেলাম। অরিত্রিকে নিয়ে আর টেনশন নেই। ওর পাশে বসে পাহারা দে, রুমে থেকে যাবি না। আমিনা বেগম চলে যায়। আরহান সোফাতে বসে থাকে। ঘন্টা পেরিয়ে যায়, বিকেল শেষে সন্ধ্যা হয়। আমিনা বেগম একবারও আর আসেনি রুমে। সন্ধ্যার নামাজ পড়ে তিনি দেখতে আসবেন ভাবে। ওদিকে অরিত্রির ঘুম ভেঙেছে, অনেকটা গরম লাগছে তার। হাত পা নাড়াতে পারছে না ভারী লেপ কম্বলের ভারে। এতগুলো লেপ কেন? তাকে এভাবে প্যাকেট করে কে রেখেছে? কি হয়েছে তার? মনে পড়ে সে বাথটবের ভিতরে ছিল। জোরে একটা হাঁচি দিয়ে ওঠে অরিত্রি। আরহান সেদিকে তাকায়, অরিত্রি উঠে গেছে। আরহান এসে বলে, আপনি ঠিক আছেন? কি ব্যাপার, তুই এখানে কেন? তোকে না বলেছি না বলে রুমে ঢুকবি না? আর আমার গায়ে এতগুলো লেপ কম্বল কেন? কথাগুলো বলে অরিত্রি উঠে দাঁড়ালো। আরহান আস্তে গলায় বলল, আপনি হয়তো বাথটাবে অনেকক্ষণ ধরে গোসল করেছিলেন। আপনি মিমি হাইপোথামিয়াতে পড়েছিলেন। আপনি ফ্লোরে পড়ে অজ্ঞান হয়ে যান, তারপর আপনাকে রুমে। আরহান পুরো কথা শেষ করতে পারেনি। অরিত্রি একটা চড় দেয় আরহানের গালে। আরহান গালে হাত দিয়ে অরিত্রির দিকে তাকিয়ে থাকে। অরিত্রি বলে, আমাকে তুই ধরে রুমে নিয়ে আসছিলি? আমাকে তুই সুযোগে টাচ করেছিলি?
আমাকে তুই আমার অসুস্থতার সুযোগ নিয়ে এভাবে রুমে নিয়ে এসেছিলি একা? হারামি কুত্তার বাচ্চা। পাল্টে অরিত্রী কি উঠেছে? এ কি, অরহান কোথায়? আর তুই উঠে গেছিস? যাক, কত ঘন্টা তুই অবচেতন অবস্থায় ছিলি বলতো? অরহান কতগুলো দৌড়ে দৌড়ে লেপ বের করে দিয়েছে দেখেছিস? কিরে, কথা বলছিস না কেন? আর উঠতেই আবার ভেজা কাপড় ধরেছিস? অরিত্রী কাপড়টা ফ্লোরে ছুঁড়ে ফেলে, বিছানায় এসে বসে। আমিনা বেগম গরম দুধ নিয়ে এসে টেবিলে রাখে। এভাবে কাপড় ছুঁড়ে মারতে দেখে উনি রেগে যায়। অরিত্রীকে বলে, কি হয়েছে তোর? কিছু না, আমার জীবনটা শেষ করে দিল মা। আমার বেঁচে থাকার মানেই নেই। আমি যদি মরতাম তাহলে ভালো হতো। ঢং করিস? পানির ভেতরে পড়েছিলি কেন? জানিস তোকে ধরে রুমে নিয়ে আসতে কত কষ্ট হয়েছে? একদম শটান হয়ে পড়েছিলি। অরহান আমাকে ডেকে এনেছিল, তোকে আমি ধরে রুমে নিয়ে আসছি, আর জেগেই ঢং শুরু করেছিস। কি বললা? তুমি আনছো মানে? ওয়াশরুমে পড়েছিলাম, আমাকে অনাথ ধরে আনছে? না, আমি নিয়ে আসছি। সে তোর জন্য আমার ঘর থেকে লেপ কম্বল আনতে গিয়েছিল। কি হয়েছে, কাঁদছিলি কেন? ও, তোর শখের দামি কাপড় ফ্লোরে ফেলেছি বলে কাঁদছিস? হাই রে, মরতে মরতে বাঁচলি আর কাপড়ের জন্য কাঁদছিস? ড্রেস কে রেখেছে ওখানে? কে রাখবে মনে? আমি রেখেছি। অরহান কি পাগল জানিস? ওকে বললাম তুই তো অরিত্রীর বর, কাপড়টা তুই চেঞ্জ কর, আমি আরো কম্বল আনি। সে বলে আপনি করেন, আমি যাচ্ছি। কত কষ্ট হয়েছে তোর ড্রেস চেঞ্জ করতে। উফ, তুই এত ভারী কেন? ফ্লোরে ছুঁড়ে মেরেছি আমি রেগে। তারপর এই ড্রেসটা পরালাম। এরপর অরহান এসে কম্বল ল্যাপ এনে তোর গায়ে দিয়েছে। বললাম অরিত্রীকে জড়িয়ে ধরে থাকতে, সে পালাতে চাইছিল। পরে তোর পাহারার জন্য বসিয়ে রেখেছি, কিন্তু সে কোথায়? অরিত্রী চুপচাপ ভেজা ড্রেসগুলোর দিকে তাকিয়ে থাকে, মনে মনে বলে, আমি তাকে মারলাম কেন? তোর যা হবার হয়েছে। কাজের ছেলেকে মারছি, বেশ করেছে। এত ঢং ভালো লাগে না। আমিনা বেগম বলে, গরম দুধ খেয়ে নে, আমি অরহানকে পাঠাচ্ছি। দুপুরে খাসনি ভাগ্যিস, ওকে ডাকতে পাঠিয়েছিলাম তোকে। সে এসেই দেখে তুই ওয়াশরুমে পড়ে গেছিস। ছেলেটা কত দৌড়াদৌড়ি করলো। তাড়াতাড়ি খাবার খাবি, আয়। ম্যাডাম সাহেব বাড়ির সবাইকে ডাকে। সবাই ওনার সামনে এসে বসেছে। ম্যাডাম সাহেব বলে, এসকে কোম্পানির মালিক আমাদের কোম্পানির সাথে নতুন একটি ডিল করতে যাচ্ছে, আর সেই ডিলটা যাচ্ছে বিশাল বড়। আর সেজন্য এসকে কোম্পানির মালিক মিস্টার শুভ্র সরাসরি আমাদের দেশে এসে ডিল করবে। কিন্তু আমি একটা প্ল্যান করেছি, আমি তাকে সোজা আমাদের বাসায় নিয়ে আসবো, আর তাকে হোস্ট হিসেবে ট্রিট করবে আমাদের অরিত্রী। কারণ সে শিক্ষিত, সে সব কিছু বুঝবে কিভাবে ট্রিট করতে হবে। অরিত্রী কিছু বলে না, সে চুপচাপ আরহান দিকে তাকিয়ে আছে। আরহান প্রায় সময়ই তার বাটন ফোন চাপে। সে কখনো অরিত্রীর দিকে ঠিক মতো তাকায়নি। তবে মেহরাব আর আমেনা বেগম তাকে দায়িত্বের ভিতরে ফেলে দিয়েছে। না চাইতেই অরিত্রীকে আরহান দেখে শুনে রাখবে। অরিত্রী, মিস্টার শুভ্রকে সবভাবে ট্রিট করে খুশি করতে হবে। দেখতে হয় সে অনেক হ্যান্ডসাম। সে দেশে আসলে আমরা তাকে বাড়িতে নিয়ে আসবো। আচ্ছা ঠিক আছে। আর আহান, এদিকে আয়। জি স্যার। পড়াশোনা তো করলি না ঠিক মতো। রোজ সকালে উঠে কই যে যাস জানিও না। স্বাধীন কি করিস বলতো? মাকে হেল্প করি, আপনাদের অনেকগুলো কাজ করে দিই, এই তো আমার কাজ। যদি একটু পড়াশোনা করতি তাহলে তোকে আমাদের কোম্পানিতে কাজ দিতে পারতাম। কিন্তু তুই ছেলেটা অনেক সৎ। তোর বাবা যেদিন তোর মাকে ছেড়ে চলে যায়, তোর মায়ের তখন অল্প বয়স, তুই তখন পেটে।
এমন অবস্থাতে তোর মা আমাদের এখানে থাকে, তোর নানিটাও হঠাৎ চলে যায় ওপারে। তোর মা তোকে কষ্ট করে বড় করেছে, পড়াশোনা করাতে পারিনি, তোর মাকে কষ্ট দিবি না। জি স্যার, এজন্যই মায়ের জায়গাতে আমি কাজ করি। আমাদের আশ্রয় দেওয়ার জন্য অনেক শুক্রিয়া স্যার। কিন্তু তোকে মাঝে মাঝে দেখতাম না, কোথায় যেতিস রে? গ্রামে যেতাম, নানির কবর আছে, দেখতে যেতাম। ও ভালো। শোন ছোট, আসবে এসকে গ্রুপের চেয়ারম্যান, অনেক বড় মাপের লোক। তার কাজ হবে সবসময় তার সব কিছু দেখভাল করা, ঠিকমতো তাকে সেবা করা, যখন যা লাগবে সব কিছু দ্রুত করে দিবি, ঠিক আছে? জি স্যার, যেমনটা বলবেন সব হয়ে যাবে। আহান চলে যায় তার ঘরে। ঘরের ভিতরে সে দরজা আটকে দেয়। বিছানার নিচে তার সবকিছু বই রাখা। আহান বই বের করে পড়তে শুরু করেছিস অরহানের ফাঁসানোর জন্য। এর কারণ অরহানের আমার সাথে বিয়ে হয়েছে সেটা তুই মেনে নিতে পারিসনি। মেনে তো আমিও নিইনি, কিন্তু তাই বলে পাবলিকলি তাকে সবকিছু বলবো এটা হবে না। সরি বল ধূসর, সত্যটা স্বীকার কর। কারণ আমি ভালো করেই জানি অরহান চুরি করবে না। আমার টেবিলে 50,000 টাকা পড়েছিল, স্বর্ণের চেন পড়েছিল, সেটা সে নেয়নি। আর তোর থেকে মাত্র 10,000 টাকা চুরি করবে? ওর বেতনই তো 20 থেকে 30,000 টাকা। কি ব্যাট করলি, 6 মারতে গিয়ে আউট হয়ে গেছিস? ধূসর মাথা নিচু করে নিল। আর অবাক হয়ে তাকিয়ে থাকে অরিত্রির দিকে। মাহিমা বেগম শার্ট হাতে নিয়ে বলে, কোথায় পেয়েছিস এটা? সিনথিয়া দিয়েছিল, আজকে আমার জন্মদিন তাই। আহানের কথা শুনে মাহিমা আর দাঁড়ায় না, আহানকে নিয়ে ঘরে চলে যায়। তারপর মাহিমা বেগম ছেলের গাল থেকে রক্ত মুছে দিচ্ছে। তার চোখে পানি। রক্ত মুছতে মুছতে বলল, পড়াশোনা করলি, বলেছিলি তুই কখনো কারো পাশে কাজ করবি না, অথচ পড়াশোনা শেষে এখনো তুই এখান থেকে যাস না কেন? তোকে যখন সবাই ছোট লোক বলে, অশিক্ষিত খ্যাত আবুল বলে, তখন আমার অনেক কষ্ট হয় বাবা। দেখতে কালোর থেকে উজ্জ্বল, চেহারাতে মায়া আছে, তুই একটা চাকরি করতেই পারিস তো? চলে যা বাবা এখান থেকে। তোমাকে এখানে রেখে যাব না মা, চাকরি তো খুঁজতে চাই। দেখো না, মাঝে মাঝে কয়েক মাস এখান থেকে চলে যায়, আবার ফিরে আসি। সে সময় চাকরি খুঁজি, কেউ তা ঘুষ ছাড়া চাকরি দিতে চায় না, তাই এখানে তোমার কাছে এসে থাকি। তোমার তো অনেক বয়স হয়েছে,